হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা জিওগ্রাফি সাবজেক্ট থেকে বায়ুর কাজ বা ওয়ার্ক অফ উইন্ড এই অধ্যায়টা আলোচনা করব, রিভিশন করব। তো বায়ুর কাজ, যেটাকে আমরা এওলিয়ান ল্যান্ডফর্মও বলে থাকি। এওলিয়ান ল্যান্ডফর্ম বিষয়টা হচ্ছে যে সমস্ত শূন্যস্থান, দীর্ঘ অঞ্চল শূন্যস্থান রয়েছে, সেখানে বায়ু প্রবাহিত হতে পারে, সেই সমস্ত জায়গাতে বায়ুর কাজটা আমরা লক্ষ্য করি, যেটা আমরা বলতে পারি সরাসরি যে হট ডেজার্ট এবং কোল্ড ডেজার্ট, হট অ্যান্ড কোল্ড ডেজার্ট অঞ্চলেই বায়ুর কাজটা মূলত লক্ষ্য করা যায়, যেটা আরবিতে বলা হয় আর্গ। আর্গ অর্থাৎ যেটাকে বলা হচ্ছে সঞ্চরণশীল বালুকাযুক্ত অঞ্চল, সেটাকে বলা হচ্ছে আর্গ। আর্গ অঞ্চল মূলত আরবিতে এটা ইউজ করা হয়, কিন্তু বায়ুর কাজ যেখানে বেশি দেখতে পাওয়া যায়, ক্ষয়কার্যের ফলে সেখানে চূর্ণ বিচূর্ণ যে বালি তৈরি হয় এবং সেটা সঞ্চরণশীল হলে আমরা যেটাকে বালিয়াড়ি সরাসরি বলে থাকি, এবং সেই বালিয়াড়িযুক্ত যে অঞ্চল, বিস্তীর্ণ অঞ্চল, সেটাকে আর্গ বলা হয়। এই টার্মটা গুরুত্বপূর্ণ, আরবি শব্দ আর্গ। এবং সৌদি আরবের যে মরুভূমি রয়েছে, রাব আল খালি, সৌদি আরবের যে মরুভূমি রয়েছে রাব আল খালি, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আর্গ অঞ্চল। আর্গ অঞ্চল, বালি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়, সঞ্চরণশীল বালুকাপূর্ণ অঞ্চল। আর যেটা সবচেয়ে বড় সাহারা, সেটা আমরা জানি, কিন্তু সাহারাকে পুরোপুরি আর্গ অঞ্চল বলা যায় না। যদি শুধুমাত্র এরকম প্রশ্ন করা হয় যে আর্গ অঞ্চল সবচেয়ে বড় কোনটা সারা পৃথিবীতে, সেটা কিন্তু রাব আল খালি হবে, যেটা রয়েছে আরব বা সৌদি আরবে। সৌদি আরবে রয়েছে রাব আল খালি। আর সাহারাকে কিন্তু বৃহত্তম আর্গ অঞ্চল বলা যায় না, কারণ হচ্ছে সাহারাতে অনেকটাই রয়েছে হামাদা। সাহারাতে অনেকটাই রয়েছে হামাদা, যেটা কিনা হামাদা আমরা যেটাকে বলি প্রস্তরময় মরু। সাহারাতে এই হামাদা অংশটা অনেকটাই রয়েছে, যে কারণে রাব আল খালিটাই সবথেকে বড় আর্গ অঞ্চল আমরা বলতে পারি। এছাড়াও অন্যান্য যে মরুভূমিগুলো রয়েছে, এশিয়ার মধ্যে গোবি, থর, তাকলামাকান, আফ্রিকাতে রয়েছে সাহারা ছাড়াও কালাহারি, নামিব মরুভূমি, উত্তর আমেরিকাতে সোনেরান, অ্যারিজোনা, দক্ষিণ আমেরিকাতে প্যাটাগোনিয়া, আটাকামা, আর অস্ট্রেলিয়ার মরু অঞ্চল, আর যেটা আমরা শীতল মরু অঞ্চল বলে থাকি গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা, এটা তো রয়েছে। তো বালির কার্য বিস্তীর্ণ এই সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যাচ্ছে। এবার কি কি ক্ষয় পদ্ধতি রয়েছে সেটা একটু দেখতে হবে, সেটা একটু রিভিশন করতে হবে। কি কি ক্ষয় পদ্ধতি রয়েছে? প্রথমত আমরা যদি যান্ত্রিক আবহবিকার দেখি, আমরা জানি যান্ত্রিক আবহবিকার সবচেয়ে বেশি কার্যকরী হয় কিন্তু এই শুকনো অঞ্চলে, শুষ্ক অঞ্চলে। অল্প বৃষ্টিপাত হয় বলে গাছপালা জন্মাতে পারে না, তার ফলে বায়ু অবাধ গতিতে প্রবাহিত হয়, বায়ুর গতিবেগ বেশি হয়, ক্ষয়কাজ বেশি হয়। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। আর এখানে যে ভূমিরূপগুলো তৈরি হয়, আর্গ অঞ্চল, রাব আল খালি, সাহারা, কালাহারি, থর মরুভূমি, সব মরুভূমিতে কম বেশি আর্গ অঞ্চল কিছুটা থাকে, যেটা সঞ্চরণশীল, এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এছাড়া এই মরু অঞ্চলে যে শুকনো নদী উপত্যকা, যেটাকে বলা হয় ওয়াদি, শুকনো নদী উপত্যকা, যেটাকে বলা হচ্ছে ওয়াদি। যে সমস্ত মরুভূমিতে বেলে পাথর থাকে, সেখানে এই ধরনের ওয়াদিটা অনেক বেশি লক্ষ্য করা যায়। আমরা সরাসরি বলতে পারি
মিশরের যে মরুভূমি রয়েছে বা লিবিয়াতে যে মরুভূমি রয়েছে সেখানে এই ওয়াদি বা শুকনো যে নদী উপত্যকা সেটা অনেক বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। আর মরুভূমিতে কিছুটা বৃষ্টিপাত হলেই যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেডিমেন্ট, বাজাদা এবং প্লায়া, এইগুলো তৈরি হয়। যখন এগুলোর প্রত্যেকটাই জল বায়ু মিলিত ক্ষয়কার্যের ফলে গঠিত যে ভূমিরূপগুলো পেডিমেন্ট, বাজাদা, প্লায়া, এগুলো তৈরি হতে দেখতে পাওয়া যায়। এবং মরুভূমিতে মূলত কেন্দ্রমুখী বা সেন্ট্রিপিটাল ড্রেনেজ প্যাটার্ন গড়ে ওঠে। আমরা জানি এই সমস্ত প্লায়া হ্রদগুলোতে অধিকাংশই কিন্তু কেন্দ্রমুখী যে জলনির্গম প্রণালী সেটা এই প্লায়া হ্রদগুলোতেই দেখতে পাওয়া যায়। বায়ুর যে ক্ষয় পদ্ধতি রয়েছে, ইরোশন, এখানে ক্ষয়, অপসারণ, অবক্ষেপণ 3 ধরনের জিনিসই বায়ু করে থাকে অন্যান্য সমস্ত ক্ষয়কারী শক্তিগুলোর মতো। তো ইরোশনের ফলে, ইরোশন যেটা সরাসরি আমরা ক্ষয় বলতে পারি বা যেটাকে ডিফ্লেশন, এখানে যেটা আলাদা করে আমরা বায়ু প্রবাহিত, বায়ু অধ্যুষিত, বায়ু প্রবাহিত অঞ্চলগুলোতেই যেটা আলাদা করে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ডিফ্লেশন বা আমরা এটাকে বলতে পারি অবনমন। বায়ু প্রবাহিত হয় এবং একটা সময় ছোট একটা খাত থেকে অনেক বড় খাত তৈরি হয়। বায়ু প্রবাহের কারণেই অনেক বেশি এখানে ক্ষয়কার্যটা ধীরে ধীরে বাড়তে থাকে। এক জায়গা থেকে অন্য জায়গায় বায়ু নিয়ে চলে যাওয়ার ফলে এটা তৈরি হয়, যেটাকে আমরা সরাসরি যেটা ব্লো আউট বলা হয়। ব্লো আউট এই ডিফ্লেশনের কারণেই হয়ে থাকে, অবনমনের কারণেই ব্লো আউট তৈরি হয়ে থাকে। এবং এই যে নিম্নভূমি, এটা আমাদের থর মরুভূমি অঞ্চলে এটাকে বলা হচ্ছে ধান্দ বা ধান্দ। তো ক্ষয়কার্যের এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, ক্ষয়ের একটা মাধ্যম, গুরুত্বপূর্ণ অবনমন যেটাকে বলা হচ্ছে। আর কি রয়েছে অন্যান্য ক্ষয়কারী শক্তিগুলোর মধ্যেই অবঘর্ষ, ঘর্ষণ এইসব রয়েছে। অবঘর্ষের ক্ষেত্রে কি হয়, বালির সাথে সাথে যে ছোট ছোট পাথরের টুকরো, কোয়ার্চের দানা এই সমস্ত থাকে, এবার সেইগুলো মরুভূমির যে মধ্যে যে শিলা তার মধ্যে ঘর্ষণ হয়, যেটাকে আমরা বলছি অবঘর্ষ। তার ফলে মৌচাকের মতো ছোট ছোট গর্ত তৈরি হয়, বিভিন্ন আঁচড় কাটা দাগ তৈরি হয়। তো এটা মূলত হয়ে থাকে অ্যাব্রেশন বা ঘর্ষণ পদ্ধতি, অর্থাৎ বায়ুর মধ্যেকার বিভিন্ন যে দানাগুলো রয়েছে আর শিলার ওপর যে ঘর্ষণ, তার ফলে অ্যাব্রেশন ঘটনাটা হচ্ছে। আর অ্যাট্রিশন বা যেটাকে বলা হচ্ছে ঘর্ষণ পদ্ধতি। আচ্ছা, এটা শুধু ঘর্ষণ, এটা অবঘর্ষ, এটা হচ্ছে অবঘর্ষ। আর বেসিক্যালি ঘর্ষণ যেটা সেটা হচ্ছে অ্যাট্রিশন। অবঘর্ষের ক্ষেত্রে বায়ুর মধ্যেকার সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ আর শিলার সাথে ঘর্ষণের ফলে এটা তৈরি হয়, সেটা হচ্ছে অবঘর্ষ বা অ্যাব্রেশন। আর অ্যাট্রিশনটা হচ্ছে বায়ু প্রবাহের ফলে বায়ুর মধ্যেকার যে খণ্ডগুলো রয়েছে, বিভিন্ন প্রস্তর খণ্ড, তাদের নিজেদের মধ্যে যখন ঠোকাঠুকি হচ্ছে, নিজেদের মধ্যে যখন ঘর্ষণ হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে অ্যাট্রিশন। এখানে বায়ুতে কিন্তু ওই সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থগুলো থাকছে না, এখানে নিজেদের মধ্যে ঘর্ষণ করে, বিভিন্ন পাথরের মধ্যে নিজেদের মধ্যে ঘর্ষণ করে এটা হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি অ্যাট্রিশন বা ঘর্ষণ। তো এই ঘটনাটা থাকে, এই পদ্ধতি আমরা জানি, এগুলো সমস্ত ক্ষেত্রেই হয়ে থাকে। এছাড়া ভাসমান প্রসেস যেটা রয়েছে, ভাসমান প্রসেস বা আমরা যেটাকে ট্রান্সপোর্টেশন বলে থাকি, ট্রান্সপোর্টেশন এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে যে নিয়ে যাচ্ছে, বায়ু এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবহন করে নিয়ে যায় বালিয়াড়ি, তবে তো তৈরি হয়। তো এক্ষেত্রে ভাসমান প্রক্রিয়া কাজ করে, অর্থাৎ ছোট ছোট বালিকণাগুলো সেগুলো ভেসে ভেসে বায়ুর সাথেই চলে যায়। আর লম্ফদান প্রক্রিয়া যেটা নদীর কাজের ক্ষেত্রে হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে লাফিয়ে লাফিয়ে বিভিন্ন খণ্ডগুলো চলে যেতে থাকে। আর যেটা গড়ানে প্রক্রিয়া হচ্ছে সারফেস ক্রিপ, ভূমির মধ্যেই গড়িয়ে গড়িয়ে বায়ুর ধাক্কায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সারফেস ক্রিপ বলে। তো এই প্রসেসগুলো সব ক্ষেত্রেই কাজ করে।
এবার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভূমিরূপগুলো কি কি। ভূমিরূপগুলো সকলেরই জানা, উদাহরণগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। সরাসরি উদাহরণ থেকে জিজ্ঞাসা করা হয় যে এই ধরনের ভূমিরূপ ইনসেলবার্জ কোথায় বেশি দেখতে পাওয়া যায়, জুগেন কোথায় বেশি দেখতে পাওয়া যায়, এই ধরনের প্রশ্নগুলো এখান থেকে সবচেয়ে বেশি আসতে দেখা যায়। তো সেগুলো আমাদের একটু রিভিশন করে নিতে হবে। ক্ষয় কাজের ফলে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেখানে প্রথমেই রয়েছে ইরোশনাল ল্যান্ডফর্মের মধ্যে ইয়ারদাং। ইয়ারদাংয়ের ক্ষেত্রে কঠিন শিলা, কোমল শিলা এটা পাশাপাশি অবস্থান করে। ইয়ারদাংয়ের ক্ষেত্রে এই ধরনের ভূমিরূপটা তৈরি হয়। যেখানে কোমল শিলা এখানে ক্ষয় হয়ে গেছে, কোমল শিলাটা ক্ষয় পেয়ে গেছে, অর্থাৎ আমরা যদি এরকমভাবে দেখাই পাশাপাশি। ইয়ারদাংয়ের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে শিলার যে অবস্থান হয় সেটা পাশাপাশি হয়। এখানে এটা কোমল শিলা যেটা ক্ষয় পেয়ে গেছে এবং কঠিন শিলাটা দাঁড়িয়ে রয়েছে লম্বা হয়ে, কারণ এখানে এটা যথেষ্ট কঠিন, এটা পাশাপাশি থাকে। এটা সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায় আরব মরুভূমি অঞ্চলে। মধ্যপ্রাচ্যের যে মরু অঞ্চল সেখানে ইয়ারদাং সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। তো প্রথম নামকরণ করেছিলেন ভূবিজ্ঞানী ব্ল্যাক ওয়েল্ডার। প্রথম ইয়ারদাং নামকরণ করছেন ব্ল্যাক ওয়েল্ডার, এবং এটা আরব অঞ্চলে, আরব মরুভূমিতে, মধ্যপ্রাচ্যের মরুভূমিতে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। এটা একটু মনে রাখতে হবে। এছাড়া আটাকামা, অর্থাৎ যেটা দক্ষিণ আমেরিকা চিলিতে রয়েছে, আটাকামাতেও এই ইয়ারদাংটা লক্ষ্য করা যায়। উদাহরণগুলো আবারও বলছি, উদাহরণগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে উদাহরণ থেকে প্রশ্ন আসবে, কারণ বাকি জিনিসটা খুবই কমন, খুবই ইজি জায়গা, আসতেও পারে প্রশ্ন, কিন্তু উদাহরণ থেকে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ইয়ারদাং, আর ইয়ারদাংয়ের সাথেই যেটা আসে জুগেনের শিলা গঠন ওপর নিচে হয়, একই রকম দেখতে হয়, ইয়ারদাংয়েরই মতো দেখতে হয়, কিন্তু এখানে শিলা গঠনটা হয় ওপর নিচে। বাইরে থেকে একই রকম লাগে ভূমিরূপটা, কিন্তু এখানে ওপর নিচে কঠিন শিলা, কোমল শিলা অবস্থান করতে দেখতে পাওয়া যায়। এটা বেশি দেখতে পাওয়া যায় সোনেরান মরুভূমিতে, যেটা রয়েছে উত্তর আমেরিকা। সোনেরান জিউগেনটা বেশি এখানে দেখতে পাওয়া যায়। আর এখানে অবশ্যই গৌর গুরুত্বপূর্ণ। গৌর উপরে কঠিন শিলা, নিচে কোমল শিলা, এটা একটা কারণ এই ধরনের গঠনে। উপরে কঠিন শিলা, নিচে কোমল শিলা। আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে সেটা হচ্ছে বায়ু যে ক্ষমতা, সেখানে খুব বেশি ওপরে কঠিন পদার্থকে খুব বেশি ওপরে তুলতে পারে না, তার ফলে বায়ু প্রবাহের সময় নিচের দিকেই কঠিন পদার্থের অবস্থানটা বেশি থাকে। বায়ুর মধ্যেকার যে অবঘর্ষ, অর্থাৎ এই যে কঠিন পদার্থগুলো বয়ে নিয়ে গিয়ে ক্ষয় করার ক্ষমতা, সেটা কিন্তু নিম্নভাগেই বেশি হয়, কারণ বেশি ওপরে কঠিন এই যে জিনিসগুলোকে, ভারী জিনিসগুলো তুলতে পারে না বায়ু, তার ফলে নিচে ক্ষয়টা বেশি হয়। এটা স্বাভাবিক, তাহলে নিচের অংশটা এরকম সরু হবে। তো এই সব কারণে এই গৌরের আকৃতিটা এরকম হয়ে থাকে। আর সবচেয়ে বেশি এটা দেখতে পাওয়া যায় সাহারা অঞ্চলে প্রচুর গৌর দেখতে পাওয়া যায়। আর এটাকে জার্মান ভাষাতে বলা হচ্ছে পিটসফেলসেন।
পিটস ফেলসেন, এটা দিয়ে সরাসরি জিজ্ঞাসা করা হতে পারে। এটা বেসিক্যালি গৌড়েরই জার্মান নাম, গৌড়েরই জার্মান নাম হচ্ছে পিটস ফেলসেন। আর ইনসেলবার্জ, ইনসেলবার্জ এই ধরনের যে টিলাকৃতি ভূমিরূপ দেখতে পাওয়া যায় ইনসেলবার্জ বলা হয়। বেসিক্যালি ইনসেলবার্জটা হচ্ছে জার্মান শব্দ, যার মিনিংটা হচ্ছে আইল্যান্ড হিল, আইল্যান্ড হিল। পার্শ্ববর্তী প্রায় সমতল অংশের থেকে আশপাশের অঞ্চল প্রায় সমতল থাকে, তো এটা সেজন্যে আইল্যান্ডের মতোই লাগে, আইল্যান্ড হিল বলা হয় এই জন্য, এই কারণে। বা আমরা জার্মান ভাষায় যেটা বলছি তার মিনিংটা হচ্ছে আইল্যান্ড হিল, ইনসেলবার্জের মিনিংটা হচ্ছে আইল্যান্ড হিল। আর এটাকে নামকরণ করেছিলেন সেটা বারবারই পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এস পাসার্জ, এর নামকরণটা করেছিলেন এস পাসার্জ, এস পাসার্জ ইনসেলবার্জের নামকরণ করেছিলেন। আর মূলত গ্রানাইট বা নিজ শিলা দিয়ে তৈরি হয় এগুলো, আশপাশের অংশে কোমল শিলা যেটা ক্ষয় পেয়ে যায়, গ্রানাইট বা নিজ শিলাটা এখানে থেকে যাচ্ছে টিলার মতো, যেটাকে আমরা ইনসেলবার্জ বলছি। এবং এটা ম্যাক্সিমাম প্রায় 300 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। আর এটা বেশি দেখতে পাওয়া যায় কালাহারি, কালাহারি এবং অস্ট্রেলীয় মরুভূমি অঞ্চলে ইনসেলবার্জরা অনেক বেশি দেখতে পাওয়া যায় বা বেশি দেখতে পাওয়া যায়। আর গুরুত্বপূর্ণ এখানে রয়েছে ভেন্টিফ্যাক্ট আর ড্রেকান্টার। ভেন্টিফ্যাক্ট আর ড্রেকান্টার, আচ্ছা এটা আমি একটু জিজ্ঞাসা করি, এগুলো সকলেই জানেন, তবুও আমি আরেকবার জিজ্ঞাসা করছি, কেউ একটু বলুন ভেন্টিফ্যাক্ট আর ড্রেকান্টারের মধ্যে তফাৎ কি রয়েছে? ভেন্টিফ্যাক্টটা একদিকে মানে ক্ষয় হয়, ড্রেকান্টারটা দুই দিকে নাকি? হ্যাঁ, কনফিডেন্টলি বলুন, ঠিকই আছে। ভেন্টিফ্যাক্টের ক্ষেত্রে বায়ু মানে প্রবাহ, বায়ু যে দিক হ্যাঁ থেকে প্রবাহিত হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিকই বলেছেন। ভেন্টিফ্যাক্টের ক্ষেত্রে কি হয়, ভেন্টিফ্যাক্টের ক্ষেত্রে বায়ু প্রবাহটা একদিকে হয়, এখানে সেই কারণে যে নুড়িকাঠরগুলো থাকে তারা যে কোনো একদিকটা সূচালো হয়ে যায়, বা ক্ষয়ের কারণে যেটা সেটা সরু হয়ে যায়, সূক্ষ্ম হয়ে যায়। তো এটা হচ্ছে ভেন্টিফ্যাক্ট। ভেন্টিফ্যাক্ট। আর ড্রেকান্টারের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহিত, এখানে দুদিক থেকে বা এরকম কোনো ব্যাপার নেই, বিভিন্ন দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়। তার কারণে কি হয়, যে নানান দিকে পাথরটা নানান দিকে সূচালো হয়ে পড়ে বা ক্ষয় নানান দিকে হয়ে থাকে, এটাকে বলা হয় ড্রেকান্টার। এটাকে বলা হচ্ছে ড্রেকান্টার। তো এই তফাৎটা একটু মনে রাখতে হবে, কনফিউশন হয়ে যায় অনেক সময়। ভেন্টিফ্যাক্টের ক্ষেত্রে একদিকে বায়ু প্রবাহিত হয়, যে কোনো একদিকে তলটা মসৃণ হয়ে যায়। আর ড্রেকান্টারের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বায়ু প্রবাহ হয়, বিভিন্ন দিকে তলটা মসৃণ হয়। তো আবার এখানে উদাহরণটা গুরুত্বপূর্ণ, ভেন্টিফ্যাক্ট বেশি দেখতে পাওয়া যাচ্ছে কালাহারিতে, কালাহারিতে ভেন্টিফ্যাক্ট দেখতে পাওয়া যায়। আর ড্রেকান্টারটা বেশি দেখতে পাওয়া যায় সাহারা অঞ্চলে, সাহারা মরুতে ড্রেকান্টারটা বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা, ভূখাত বা ডিফ্লেশন হলো, ডিফ্লেশনটা আমরা দেখেছি আগে, ডিফ্লেশন একটা প্রসেস, একটা ক্ষয় প্রসেস। তো ডিফ্লেশন অধিক যেখানে হয় সেখানে তৈরি হয় ডিফ্লেশন হলো, ডিফ্লেশন হলো, বা যেটাকে আমরা বাংলাতে বলতে পারি ভূখাত, ভূখাত। এখানে কি হয়, বায়ু প্রবাহের ফলে প্রাথমিক অবস্থায়
এরকম, তারপরে একটু খাত অংশ, এবং এভাবে খাতটা বাড়তে থাকে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্টেজে খাতটা এরকমভাবে বাড়তে থাকে। ইভেন অনেক সময় এখানে মাটির নিচেকার যে লবণ স্তর সেটা উন্মুক্ত হয়ে পড়ে, তার ফলে এখানে লবণের আস্তরণটাও এখানে দেখতে পাওয়া যায়। লবণের স্তর যদি উন্মুক্ত হয়ে পড়ে এভাবে খাত তৈরি হতে হতে, তো এটাকে বলা হচ্ছে ডিফ্লেশন হলো। এটা কি ব্লো আউট? হ্যাঁ, এটা এখান থেকেই এটা ব্লো আউটটা তৈরি হয়। ডেজার্ট ডিপ্রেশন থেকে ডিফ্লেশন হলো, এবং এখানে ব্লো আউট এরকমভাবেই তৈরি হয়। ঠিক আছে, মানে এখানে কয়েক হাজার টন বালি এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে। তো এটাকেই বলা হচ্ছে মরুখাত বা ব্লো আউট। এটাকে আমেরিকাতে বলা হচ্ছে বাফেলো হলো। বাফেলো হলো, এটা হচ্ছে আমেরিকাতে বলা হয়। তো এই নাম দিয়ে জিজ্ঞাসা করা হতে পারে। আবার মঙ্গোলিয়াতে এটাকে বলা হয় পিয়াংকিয়াং খাত। পিয়াংকিয়াং খাত, এটা হচ্ছে মঙ্গোলিয়াতে, পিয়াংকিয়াং। আর সবচেয়ে বড় যে খাতটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মিশরে কাতারা ব্লো আউট। যথেষ্ট গভীর, এটা প্রায়, যেখানে সবচেয়ে বেশি গভীর সেখানে প্রায় 450 ফুট গভীর। আর আরেকটা উদাহরণ রয়েছে, সেটা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের বিগ হলো। বিগ হলো, এটা আমেরিকাতে দেখতে পাওয়া যাচ্ছে। এটাকেই আমেরিকাতে বাফেলো হলো বলা হচ্ছে। তো বিগ হলো এটাও যথেষ্ট গভীর। ওকে, তো এখানে খুব গুরুত্বপূর্ণ এটা, কারণ এটা মরুভূমি অঞ্চলে এবং এখানে প্রচুর বায়ুর ক্ষয়ের ফলে প্রচুর বালি অপসারিত হয়। কয়েক হাজার টন বালি এখান থেকে অন্য জায়গায় সরে যায়। তো এটাকেই বলা হচ্ছে ব্লো আউট, ডেজার্ট ডিপ্রেশন বা ডিফ্লেশন হলো। তো কোন জায়গায় কি বলা হয় বা উদাহরণগুলো একটু মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এটা। ডিফ্লেশন হলো ডেজার্ট পেভমেন্ট। ডেজার্ট পেভমেন্টের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বড় খাত তৈরি হয় না, কিন্তু একটা লেয়ার, মরুভূমি অঞ্চলে একটা লেয়ার অপসারিত হয়ে যায়। এরকম ধরনের আমরা বলতে পারি 3D যদি এরকমভাবে আমরা করি, তাহলে দেখা যাবে পরের স্টেজে দেখা যাবে ওপরের যে লেয়ারটা সেটা অপসারিত হয়ে গেছে, সেটা সরে গেছে, অপসারিত হয়ে গেছে। এটাকে আমরা বলতে পারি মরু পেভমেন্ট, ডেজার্ট পেভমেন্ট বা মরু পেভমেন্ট। অর্থাৎ এখানে পুরোপুরি উলম্ব সরণ আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণত যাতায়াতের যে পথগুলো ক্যারাভানের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এই ধরনের ডেজার্ট পেভমেন্ট যেখানে হয়, একটু সমতল অংশ, খুব বেশি সমতল অংশ এখানে হয়ে যায়, যাতায়াতের পক্ষে উপযোগী তৈরি হয়ে যায়। তো বেশ বড় অঞ্চল জুড়ে এটা তৈরি হয় এবং ডেজার্ট পেভমেন্ট এটা যাতায়াতের জন্য মানুষ ইউজ করতে পারে। এটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। আর ওই ভূখাত বা যেটা ডিফ্লেশন হলো বলা হলো, ওখান থেকে কিন্তু পরবর্তীকালে মরুদ্যান তৈরি হতে পারে। অর্থাৎ ওই মাটি অপসারিত হতে হতে, বালি অপসারিত হতে হতে একসময় লবণ স্তর এবং সেখান থেকে মাটির নিচেকার যে জল সেটা কিন্তু বেরিয়ে আসে এবং সেখানে ওয়েসিস বা মরুদ্যানটা কিন্তু তৈরি হয়। তো ওটা আমরা বলতে পারি যে ডেজার্ট ডিপ্রেশন বা ডিফ্লেশন হলো বা ব্লো আউটের একদম
শেষ যে অবস্থা সেটা কিন্তু মরুদ্যান। মরুদ্যান এখানে তৈরি হতে পারে। আর যেটা গুরুত্বপূর্ণ এখানে রয়েছে মেসা বিউট বা বিট, মেসা টেবিলাকৃতি যে বিস্তীর্ণ অংশ তৈরি হয় এবং তার চেয়ে ছোট যে অংশটা মেসা এবং বিউট, এই দুটো আমরা বলি। টেবিলের মতো অংশ হলে সেটা মেসা, এবং সেটা যখন ক্ষয়প্রাপ্ত হচ্ছে তখন সেটাকে আমরা বিউট বলছি। মেসা এবং বিউট। এবং এই ইনসেলবার্জ, মেসা, বিউট, এই তিনটে কিন্তু বায়ু প্লাস জল, এই দুটোর মিলিত ক্ষয়কার্যের ফলে কিন্তু তৈরি হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মনে হতে পারে এটা যে এখানে জল কোথা থেকে আসছে, কিন্তু যেখানে একটু আর্দ্রতা রয়েছে, তুলনামূলক একটু আর্দ্রতা রয়েছে, সেই জায়গাগুলোতে এই ধরনের ভূমিরূপ কিন্তু দেখতে পাওয়া যায়। এই তিনটে ইনসেলবার্জ, মেসা আর বিউট, এই তিনটে কিন্তু বায়ু আর জল দুটোরই কার্য এখানে রয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা মনে রাখতে হবে। আর ইনসেলবার্জ, মেসা ক্ষয়প্রাপ্ত হয়ে বিউট পরিণত হচ্ছে। ইনসেলবার্জ ক্ষয়প্রাপ্ত হওয়ার পর সেটাকে আমরা তর বলি, তর। ইনসেলবার্জ যখন আরও ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে তখন সেটাকে বলা হচ্ছে তর। আর অনেকগুলো শিলাখণ্ড যখন জমা হয়ে এরকম একটা ভূমিরূপ তৈরি করছে তখন সেটাকে আমরা বলছি ক্যাসেল ক্যাপিস বা কোপিস বা ক্যাসেল ক্যাপিস। কোপিস বা ক্যাসেল কোপিস। তো এটাও কিন্তু ইনসেলবার্জেরই মতো, বা এরকম হতে পারে ইনসেলবার্জ হলো, তারপরে সেটা টরে পরিণত হলো, এবং টরটাও আরও পরবর্তীকালে যখন আরও বেশি ক্ষয়কার্য হচ্ছে তখন খণ্ড বিখণ্ড হয়ে এরকম টুকরো টুকরো শিলাখণ্ড উঁচু হয়ে দাঁড়িয়ে থাকছে, সেটাকে আমরা বলছি ক্যাসেল ক্যাপিস। যে সমস্ত আমাদের ভারতের দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, দাক্ষিণাত্য মালভূমি শুকনো অঞ্চল যেখানে, সেই শুকনো অঞ্চলে এরকম ধরনের টিলা দেখতে পাওয়া যায়। তো এইগুলো একটু মনে রাখতে হবে, গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আর মরু অঞ্চলে আরেকটা ভূমিরূপ দেখতে পাওয়া যায়, মানে সেটা আমরা ওই মরু পেভমেন্ট থেকেই বলতে পারি। মরু পেভমেন্টের ক্ষেত্রে কি হয়, সরাসরি আমরা দেখলাম সরে যাচ্ছে পুরোপুরি একটা জায়গা থেকে বালি পুরোপুরি উলম্বভাবে অপসারিত হয়ে নতুন একটা স্তর চলে আসছে, যেটা যাতায়াতের জন্য সুবিধাজনক, সেটা বললাম। এইবার এখানে যদি পুরোপুরি কোমল শিলা না থাকে, যদি কঠিন শিলা অবস্থান করে, সেটা কিন্তু পরবর্তীকালে হামাদা তৈরি হয়। হামাদা এই অংশ থেকে ধরা যাক এরকম একটা জায়গা ছিল, এখানে কোমল শিলাটা অপসারিত হয়ে গেছে, কোমল শিলা অপসারিত হয়ে গেছে এবং সেখানে একটা বিস্তীর্ণ কঠিন শিলা অবস্থান করছে, সেটাকে আমরা বলছি হামাদা। হামাদা পরবর্তীকালে কিন্তু আবারও এটা ক্ষয়প্রাপ্ত হয়ে ধীরে ধীরে এটা আবারও ক্ষয়প্রাপ্ত হয়ে যায়। তো এটাকে বলা হচ্ছে হামাদা। আর ওই ব্লো আউট বাড়তে বাড়তেই মরুদ্যানটা পরবর্তীকালে তৈরি হয়।
ভৌমজল স্তর পর্যন্ত যখন চলে যাচ্ছে তখন সেটা সেখানে মরুদ্যান তৈরি হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের মধ্যেই মরুদ্যানটা কিন্তু পড়বে। তো এগুলো ছিল ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপ। গুরুত্বপূর্ণ, কোথায় কি বলা হয় এবং উদাহরণগুলো এখানে অসম্ভব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। এরপর হামাদার শেপটা কেমন হয়? হামাদার শেপটা এরকম টাইপের, ঠিক আছে। দীর্ঘ প্রস্তরময় ভূমিখণ্ড তো স্যার? শুনতে পেলাম না, আরেকবার বলুন। বলছি এটা প্রস্তরময় মরুভূমি তো, প্রস্তর করা যায় এটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রস্তরময় মরুভূমিটাকে আমরা হামাদা বলছি। আর মূল জিনিসটা হচ্ছে এই যে কঠিন শিলা, মানে প্রস্তর ওখান থেকে আসছে কঠিন শিলা, সেটার যে অবশিষ্টাংশ পড়ে থাকছে সেটাকেও হামাদা বলা হয়, ঠিক আছে। হামাদা তো অবশ্যই মানে প্রস্তরময় মরুভূমি বা কঠিন শিলাযুক্ত যে মরুভূমি, যেটা আমি প্রথমে বললাম যে সাহারা অঞ্চলে সেটা বেশি দেখতে পাওয়া যায়, সে কারণে সেখানে আর্গ অঞ্চলটা আমরা কম বলছি। তো যাই হোক, মূল বিষয়টা হচ্ছে কঠিন শিলাটা যখন অবস্থান করছে, কঠিন শিলা মরু অঞ্চলের যে কঠিন শিলাযুক্ত অঞ্চল সেটাকে আমরা হামাদা বলছি। আর হামাদার ক্ষেত্রে এই ওপরের অংশ ক্ষয়কার্যের ফলে অবশিষ্টাংশটা বেরিয়ে পড়ে, ঠিক আছে, এই অংশটাকে আমরা হামাদা বলি। ঠিকই বলেছেন আপনি, হামাদা তো অবশ্যই প্রস্তরময় মরুভূমি, যেটা সরাসরি আমরা সংজ্ঞায় বলে থাকি যে প্রস্তরময় মরুভূমি অঞ্চলকে হামাদা বলা হয়। কিন্তু যখন কঠিন শিলা অবস্থান করছে, হ্যাঁ যখন কঠিন শিলা অবস্থান করছে তখন সেটাকে আমরা হামাদা বলছি। মূলত হামাদা মানে হচ্ছে কঠিন শিলাযুক্ত অঞ্চল, ঠিক আছে। প্রস্তরময় অঞ্চল মরুভূমির মধ্যেই যখন একটা বিস্তীর্ণ অঞ্চলে কঠিন শিলা অবস্থান করছে সেই জায়গাটাকে আমরা বলছি হামাদা, ঠিক আছে। তো এরপর আমরা ডিপোজিশনাল ল্যান্ডফর্মে চলে যাব, সঞ্চয়জাত ভূমিরূপ যেগুলো সেখানে চলে যাব, অর্থাৎ যেটাকে আমরা সরাসরি বলছি বালিয়াড়ি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটাকে বলা হচ্ছে বালিয়াড়ি। এবার বিভিন্ন টাইপের বালিয়াড়ি হয়ে থাকে। বালিয়াড়ি প্রথমত বালিয়াড়ি কাকে বলা হবে, বালিয়াড়ি হতে গেলে কি কি শর্ত পূরণ করতে হবে বা কাকে আমরা বলবো বালিয়াড়ি? কাকে বলবো একটু জিজ্ঞাসা করি, এটা বালিয়াড়িটা আমরা কাকে বলবো? যে কোনো মরুভূমি অঞ্চলের সঞ্চয় কাজকেই বালিয়াড়ি বলা হবে, নাকি স্পেসিফিক কোনো কিছু রয়েছে যে এটাকে আমরা বালিয়াড়ি বলবো? স্যার বালির মানে বালি যখন উড়ে গিয়ে কোনো একটা জায়গায় সঞ্চিত হবে এবং ঢিবির আকারে অবস্থান করবে তখন সেটাকে বালিয়াড়ি বলে নাকি? আকারটা তো বিভিন্ন রকম হয়, যার জন্য আকারটাকে আমরা নানা রকম নাম দিয়ে থাকি। সিফের ক্ষেত্রে বায়ু প্রবাহের সামনে থাকবে। হ্যাঁ, এটা ওই যে বালিগুলোর ব্যাস থাকবে 0.2 থেকে 0.5 এর মধ্যে ব্যাস থাকলে তারপর তো বালিয়াড়ি বলবে। হ্যাঁ, ওটা তৈরি হওয়ার শর্ত, ওটা তৈরি হওয়ার শর্ত, কিন্তু স্পেসিফিক্যালি আমরা দেখে কাকে বলবো যে এটা বালিয়াড়ি? বালিয়াড়ি বেসিক্যালি সচল হয়, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে। যে কোনো বালিয়াড়ির নিয়মটাই হচ্ছে সেটা কিন্তু সচল হয়, অ্যাক্টিভ হয়। সেটা কোনো এক জায়গা থেকে উড়ে এসে তৈরি হচ্ছে, আশপাশেরই অঞ্চল থেকে উড়ে এসে তৈরি হচ্ছে, একটা শেপ, নির্দিষ্ট শেপ তৈরি হচ্ছে, সেই শেপগুলো আমরা নাম দিয়ে থাকি বিভিন্ন রকম, এবং সেটা সচল হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যেতে পারে সেটা, ঠিক আছে। আমরা যদি ব্যাগনল্ডের সংজ্ঞাটা দেখি তাহলেই বুঝতে পারবো। ব্যাগনল্ড বলছেন আর ডিউন ইজ এ মোবাইল হিপ অফ স্যান্ড, অর্থাৎ যেটা কিনা স্থান পরিবর্তন করে, হুজ এক্সিস্টেন্স ইজ নট ডিপেন্ডেন্ট অফ আইদার গ্রাউন্ড ফর্ম অর ফিক্সড উইন্ড অবস্ট্রাকশন, যেটার অস্তিত্বটা ওই জায়গাকার যে ভূমিরূপ সেটার উপরে ডিপেন্ড করছে না, এবং কোনো নির্দিষ্ট বায়ুর বাধাপ্রাপ্ত যে অঞ্চল সেটার উপরেও ডিপেন্ড করছে না, ঠিক আছে। বিভিন্ন কারণের ওপর ডিপেন্ড করে, বেসিক্যালি অনেক কিছু কারণ থাকে। আমরা যে বারখান বলে থাকি বা সিপ বলে থাকি, তার যে গঠন কিভাবে তৈরি হয় সেটা নিয়ে অনেক কিছু ডিটেলসে আলোচনা করা যায়। যাই হোক, সেটা এখানে আলোচ্য বিষয় নয়। মূল বিষয়টা হচ্ছে বালিয়াড়ি তখনই হবে যখন সেটা মোবাইল হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করবে, এবং সেটা অবশ্যই বালি দিয়ে তৈরি হবে, এবং যেটা বলছেন যে বালির কণাগুলো খুব সূক্ষ্ম হয়, স্বাভাবিক সূক্ষ্ম হয়, সূক্ষ্ম না হলে তো সেটা দীর্ঘস্থানে বয়ে চলাটা সম্ভব নয়, সেটা মোবাইল কখনোই হবে না। তো
এই বিষয়টা গুরুত্ব। স্যার তাহলে কি এক কথায় বলা যায় যে চলমান বালিয়াড়ি স্তূপই একদম হচ্ছে বালিয়াড়ি? একদম 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 চলমান বালিয়াড়ি স্তূপ, যেটা চলমান হ্যাঁ বালির স্তূপ। হ্যাঁ ঠিক অবশ্যই আছে। অবশ্যই সরাসরি আমরা ওটা বলতে পারি। আচ্ছা, এবার অবস্থান অনুসারে যেটা খুব সিম্পল একটা বালিয়াড়ির যে ক্লাসিফিকেশন করা হয় অবস্থান অনুসারে, যে মস্তক বালিয়াড়ি, বায়ুপ্রবাহের দিকে যে বালিয়াড়ি সঞ্চিত হচ্ছে তাকে বলা হচ্ছে মস্তক বালিয়াড়ি, বা প্রধান যে বালিয়াড়ি সেটা মস্তক বালিয়াড়ি। আর মস্তক বালিয়াড়ির থেকে কিছুটা এগিয়ে যেটা থাকে যে অংশটা, সেটাকে আমরা বলছি অগ্রবর্তী বালিয়াড়ি। পাশে যেটা থাকে সেটাকে আমরা বলি পার্শ্বস্থ বালিয়াড়ি। আর পিছন দিকে কোনো শিলাখণ্ড রয়েছে, এখানে দেখা গেল শিলাখণ্ড রয়েছে, তার পিছনে কিছুটা বালি স্তূপ আটকে রয়েছে, এটাকে আমরা বলি পুচ্ছ বালিয়াড়ি। ঠিক যেমন হিমবাহের ক্ষেত্রে ক্র্যাগান টেলে দেখতে পাওয়া যায় পিছনের দিকে অবস্থিত, তো এখানেও পুচ্ছ বালিয়াড়িটা কিছুটা পিছিয়ে থাকে, পিছনের দিকে থাকে। তো বালির অবস্থান অনুযায়ী এটা আমরা জাস্ট সিম্পল একটা বলতে পারি যে মস্তক বালিয়াড়ি, যেটা স্বাভাবিকভাবে বায়ুপ্রবাহের দিকে সঞ্চিত হচ্ছে, কিছুটা সামনে এগিয়ে গেছে যেটা অগ্রবর্তী, যেটা পিছিয়ে পড়েছে পশ্চাৎবর্তী বা পুচ্ছ, আর যেটা পাশে রয়েছে সেটা পার্শ্বস্থ বালিয়াড়ি। সিম্পল একটা ডিভিশন এখানে করা হয়। আর যেটা গুরুত্বপূর্ণ আকৃতি অনুসারে, যেটা আকৃতি অনুসারে ব্যাগনল যেটা বলেছিলেন, যার সংজ্ঞাটা আমরা দেখলাম যে বালিয়াড়ি মূলত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে বারখান, আরেকটা হচ্ছে সিপ। বেসিক্যালি বারখান থেকেই সিপ তৈরি হয় এরকম মনে করা হয়। এখানে প্রতিবাদ পার্শ্ব আর অনুবাদ পার্শ্ব কোনটা? এটা একটা পার্শ্ব, আর এটা একটা পার্শ্ব, এটা একটা দিক। তো এখানে প্রতিবাদ আর অনুবাদ কোনটা? দিকটা যেখানে প্রবাহিত হচ্ছে ওটা প্রতিবাদ, হ্যাঁ, আর বিপরীত দিকটা হচ্ছে অনুবাদ। অনুবাদ, হ্যাঁ। আর কোন বালিয়াড়ির ক্ষেত্রে ঠিক এর উল্টো ঘটনাটা ঘটে? অর্থাৎ বায়ুপ্রবাহের দিকে অনুবাদটা হয়, উল্টো দিকে প্রতিবাদ হয়, এটাকে কি বালিয়াড়ি বলি আমরা? যখন উল্টে যায় ঘটনাটা আমরা কি বালিয়াড়ি বলি? যেটা হচ্ছে প্যারাবোলিক ডিউন। শিব বালিয়াড়ি? না না, সিপ তো নয়, প্যারাবোলিক ডিউন যেটাকে, প্যারাবোলিক ডিউন, এটা আসছি পরে আমি। অধিবৃত্তাকার বালিয়াড়ি বা প্যারাবোলিক ডিউন, এটা হচ্ছে একেবারে বারখানের উল্টো। মানে বারখানের ক্ষেত্রে সরাসরি এই প্রশ্নটাই সবচেয়ে বেশি করা হয় যে অনুবাদ পার্শ্ব দিকের ঢালটা কেমন হয়, প্রতিবাদ পার্শ্বের দিকের ঢালটা কেমন হয়। তো সবচেয়ে বেশি ঢালু হয় অনুবাদ পার্শ্বটা, এখানে ঢালটা অনেক বেশি। প্রতিবাদের ক্ষেত্রে এটা হয়। বা আমরা উল্টোভাবে বলতে পারি, এটা ঘুরিয়ে বলতে পারি যে প্রতিবাদ পার্শ্বটা উত্তল হয়, এটা উত্তল, অর্থাৎ এরকম উত্তল, আর অনুবাদ পার্শ্বটা হচ্ছে অবতল হয়। এটাও এই প্রশ্নটাও জিজ্ঞাসা করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এটা এই যে শিং অংশ, বারখানের এই যে শিং অংশ, এই দুটো সামনের দিকে প্রসারিত থাকে, এবং অবশ্যই এটা অস্থায়ী হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করে। এবং সবচেয়ে বেশি সাহারাতে অনেক বড় বড় বারখান দেখতে পাওয়া যায়। আর যেটা গুরুত্বপূর্ণ বাগনল্ডের মতে এইটা, হ্যাঁ বলুন। ডাউট ছিল, বলছে বায়ু প্রবাহ অনুসারে, ঠিক আছে, হ্যাঁ, এটা প্রতিবাদ ঢাল আর অনুবাদ ঢালটা কিভাবে হচ্ছে একটু স্যার বুঝিয়ে দেন তাহলে খুব ভালো হয়। বায়ু প্রবাহ অনুসারে এই যে বায়ু প্রবাহের যে দিকটা দেখিয়েছে সেই দিক অনুসারে এইটা কি করে অনুবাদ আর এই দিক থেকে প্রতিবাদ ঢাল হলো সেটা বলছি। জেনারেলি বায়ুটা যেখান থেকে আসে, আমরা যখন ওই শৈলোৎক্ষেপ বৃষ্টি যেটা আসে, শৈলোৎক্ষেপ বৃষ্টির ক্ষেত্রেও তো আমরা অনুবাদ আর প্রতিবাদ বলি। তো সেখানেও আমরা দেখব বায়ু প্রবাহ যে ঢালে প্রথম ধাক্কা খাচ্ছে সেটাকে আমরা বলছি প্রতিবাদ, ঠিক আছে। প্রাথমিকভাবে এইভাবে আমরা যদি ডিভিশন করি, এরকমভাবে বায়ু প্রবাহটা যাচ্ছে, প্রথম যে ঢালটাতে আসছে সেটাকে আমরা প্রতিবাদ ঢাল বলছি, আর পরবর্তী যে ঢালটা সেটাকে আমরা অনুবাদ বলছি।
আমরা যদি শৈলক্ষেপ বৃষ্টি দেখি তাহলেও দেখব ঘটনাটা সেম। শৈলক্ষেপ বৃষ্টির ক্ষেত্রেও তাই হয়, প্রতিবাদ ঢালে যেখানে বৃষ্টি সবচেয়ে বেশি হয়ে যাচ্ছে, প্রথম যে ঢালটা আমরা যদি দুটো ডিভিশন করি মাঝ বরাবর, তাহলে প্রথম অংশটা হচ্ছে প্রতিবাদ, আর পরে যখন বায়ুপ্রবাহ বিপরীত দিকে যাচ্ছে ঢালের বিপরীত দিকটা, তখন সেটাকে বলছি অনুবাদ। এখানেও তাই, বায়ুপ্রবাহ প্রথম আমরা যদি দুটো ভাগে ভাগ করি বারখানটাকে, যদি এইভাবে ডিভিশন করি, তাহলে দেখব প্রথম যে ধাক্কা কাছে ঢালে সেই ঢালটাকে বলা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর পরের যে ঢালটা সেটাকে বলা হচ্ছে অনুবাদ ঢাল। ঠিক আছে, নামকরণটা এভাবেই করা হয়, মানে প্রথম যে দিকটাতে আসছে বায়ুপ্রবাহ সেদিকটা হচ্ছে প্রতিবাদ ঢাল, আর পরবর্তী অংশটা হচ্ছে অনুবাদ ঢাল। ঠিক আছে, তাহলে স্যার এইভাবে যে সিং আকৃতিটা সে কিভাবে ধারণ করছে তাহলে? সিং আকৃতি ধারণ করছে কি করে? সিং এটা বিভিন্ন ভৌগোলিকের বিভিন্ন, হ্যাঁ বলছি 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 এই যে আকৃতিটা কেন এরকম হয়, এটা নিয়ে বিভিন্ন ভৌগোলিকের বিভিন্ন রকম মতামত রয়েছে। ঠিক আছে, এখানে ব্যাগনট বলছেন এই মানে পুরো বারখান যে অর্ধচন্দ্রাকৃতি এই যে আকৃতিটা, এটা উপরে মেঘের সাথে একটা সম্পর্ক রয়েছে, উপরে যে মেঘ রয়েছে তার সাথে একটা সম্পর্ক রয়েছে, এরকম মনে করা হচ্ছে। কেউ কোনো কোনো ভৌগোলিক এরকম বলছে, আবার কোনো কোনো ভৌগোলিক বলছেন যে এখানে যে প্রাথমিকভাবে এটা ঢিপির মতোই থাকে, প্রাথমিকভাবে ঢিপির মতোই থাকে, তারপরে সেখান থেকে সরাসরি কিছুটা অংশ সরে গিয়ে, মানে পুরো অংশটা তো একবারে শিফট করতে পারে না, কিছুটা অংশ সামনের দিকে সরে যায় প্রথমে, তারপরে আবার পরবর্তী অংশ এইভাবে ধীরে ধীরে শিফট করতে করতে এটা এই ধরনের আকৃতি হয়। আর শিফের ক্ষেত্রে ঠিক একই জিনিস। শিফের ক্ষেত্রে কি হয়, এইভাবে হয় বলেই শিফের ক্ষেত্রে কিন্তু দেখব এই একটা শিংয়ের অংশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ শিফটিংটা এরকমভাবে হয়। প্রথমে এরকম ছিল, তারপরে এরকম, এবং এরকম হতে হতে এটা পরবর্তী যে ধাপে, কতগুলো ধাপে এটা দেখা যাবে এরকম লম্বাকৃতি আকার ধারণ করেছে। ঠিক আছে, এটাকে তাহলে শিফটিংটা বোঝা যাচ্ছে এরকমভাবে হচ্ছে, একটা ধার দিয়ে শিফটিং হচ্ছে। বালিয়াড়ির যে নিয়ম যে সেটা শিফট করবে, এখানে শিফটটা হচ্ছে একটা ধার দিয়ে, কারণ একেবারে এই যে বিরাট বড় স্তূপ বালি, সেটা তো একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়, বায়ুর পক্ষে সেটা একবারে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে পার্টিকুলার একটা দিক থেকে বায়ু প্রবাহের ফলে এই জিনিসটা হয়ে থাকে। ঠিক আছে, এটা নিয়ে অনেক ভৌগোলিকের অনেক রকম মতামত রয়েছে, আপনি ডিটেলস চাইলে আমি ডিটেলস আলাদা করে দিয়ে দেবো। ঠিক আছে, অনেক ভৌগোলিকের অনেক মতামত রয়েছে, এবং এই যে থিওরি যে বারখান থেকেই শিপটা তৈরি হয়, কিছু কিছু ভৌগোলিক কিন্তু এই থিওরিটা আবার দিয়েছেন যে বারখান থেকেই ওটা তৈরি হয়। সব ভৌগোলিকের আলাদা আলাদা মত রয়েছে, তো অনেকে এটা বলে থাকেন। ঠিক আছে, তো শিফটিংয়ের জন্যই কিন্তু এটা হয়, দুদিকে শিংটা হোক আর এখান থেকে শিফের উৎপত্তিটাই হোক, এটা কিন্তু শিফটিংয়ের জন্যই তৈরি হয়। ঠিক আছে, এবং নর্মালি যে নিয়ম যে অধিক ভারী অংশটা তো একবারে বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, সেখানে যে কোনো একটা পাশ থেকে শিফটিংটা হয়, যার জন্য এই দুটো পাশ সরু হয়ে যায়। ঠিক আছে, হ্যালো হ্যালো তো বিষয়টা হচ্ছে বারখান থেকেই এইভাবে শিফের উৎপত্তি হচ্ছে, এবং যেটা প্রশ্ন করেছিলেন যে দুটো শিংয়ের মতো কেন তৈরি হচ্ছে, যে বালির যে শিফটিংয়ের যে অবস্থাটা, সেই শিফটিং করার জন্য কিন্তু ওই প্রথমে অল্প অল্প করে কিছুটা দূর এগিয়ে যাওয়া সম্ভব, তো সেই কারণেই
বায়ুপ্রবাহ একটা বড় অংশ, এখানেই সবচেয়ে বেশি ভারী অংশটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য দুটো ধার দিয়ে শিফটিংটা হয় এবং এইভাবে হতে হতে বারখান থেকেই কিন্তু শিফট তৈরি হয়, এরকম অনেকে বলছেন। এরকমভাবে সোজা একটা বালিয়াড়ির মতো তৈরি হয়, যেটা বলা হচ্ছে যে বারখান থেকেই শিপের উৎপত্তি, এরকম অনেক ভৌগোলিক বলছেন, সকলে নয়। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ। আর বারখানের পরে যেটা অবশ্যই আসে শিপ বালিয়াড়ি। শিফের মিনিংটা হচ্ছে সোজা তলোয়ার, যেটা আরবি ভাষা থেকে এসছে। শিপ কথাটাই আরবি শব্দ থেকে এসছে, যেটার কথা হচ্ছে সোজা তলোয়ার। তো এর মাঝে যে অংশটা সোজা এরকমভাবে বিস্তৃত এবং মাঝের যে অংশটা সেটাকে বলে করিডোর অংশ। এবং ব্যাগনল্ড বলছেন যে বারখান থেকেই শিফের উৎপত্তি হয়, যেটা আমরা শিফটিংটা দেখলাম যে এইভাবে শিফের উৎপত্তি হচ্ছে বারখান থেকে। আর হান্না বলে একজন ভৌগোলিক রয়েছেন, উনি বলছেন যে একটা ঘূর্ণায়মান বায়ুপ্রবাহ থেকে এটা তৈরি হয় এবং ওই হান্নার মতেই উপরের যে একটা মেঘের সাথে কানেকশন বললাম, বারখানের সাথে মেঘের একটা কানেকশন রয়েছে, সেখান থেকে শিপ তৈরি হচ্ছে, ওইটা বলছেন হান্না, ভৌগোলিক হান্না এটা বলছেন। বিভিন্ন ভৌগোলিকের বিভিন্ন রকম মতামত রয়েছে। এখানে আমার একটা ডিটেলস নোটস রয়েছে, সেটা শুধুমাত্র মানে কোর জিওমরফোলজি, এটা আমাদের এখানে প্রয়োজন নেই, কিন্তু আপনার যদি মনে হয় যে আমি ডিটেলসে এই ব্যাপারটা নিয়ে জানবো অনেক ডিটেলসে, সেটা আমার রয়েছে একটা, সেটা আমি প্রোভাইড করতে পারি। অনেক বেশি ডিটেলস রয়েছে, তবে এটা বেসিক্যালি গ্র্যাজুয়েশন এমএসসি লেভেলে সাধারণত জিজ্ঞাসা করা হয়, ডেসক্রিপটিভ রাইটিংয়ের ক্ষেত্রে জিজ্ঞাসা করা হয় যে ফরমেশনটা কীভাবে হয়, তো সেক্ষেত্রে আমি সেটা প্রোভাইড করে দেবো, ওখানে আরও কিছু পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আমি সমস্ত কিছু ডিটেলস এখানে আলোচনা তো সম্ভব নয়। আচ্ছা, এরপর যেটা আসে সেটা হচ্ছে তির্যক বালিয়াড়ি বা ট্রাভার্স ডিউ। বায়ুপ্রবাহের সাথে আড়াআড়িভাবে অবস্থান করে এই বালিয়াড়িটা, বায়ুপ্রবাহের সাথে আড়াআড়িভাবে অবস্থান করতে পারে অথবা সমকোণেও অবস্থান করতে পারে। এই দুরকমভাবে তির্যক বালিয়াড়িটা অবস্থান করে। আর এরকমই যখন এটা মাছের আঁশের মতো দেখতে হয়, যখন দেখতে হয় বালিয়াড়িটাকে, এরকম টাইপের বালিয়াড়ি পরপর অবস্থান করে, যে কারণে পুরো অংশটা মাছের আঁশের মতো দেখতে হয়, যেটাকে আমরা বলি একলে ডিউন বা একলে বালিয়াড়ি। বালিয়াড়িটা যখন মাছের আঁশের মতো দেখতে হয় তখন তাকে বলা হচ্ছে একলে ডিউন। আলাদা আলাদা গতিবেগ সম্পন্ন বায়ু, সমান্তরাল বায়ু যখন প্রবাহিত হয় বিভিন্ন দিকে, একই দিকে বিভিন্ন দিকে নয়, গতিবেগটা আলাদা আলাদা রকম হয়, সমান্তরাল বায়ু প্রবাহিত হচ্ছে কিন্তু গতিবেগ এক এক দিকে এক এক রকম, তখন এই বালিয়াড়িটা তৈরি হয়, যেটাকে আমরা বলছি একলে ডিউন। আর যেটা নক্ষত্রের মতো বিভিন্ন দিক থেকে বায়ু এসে একটা কেন্দ্রে মিলিত হচ্ছে, তখন নক্ষত্র বালিয়াড়ি তৈরি হচ্ছে, স্টার ডিউন তৈরি হচ্ছে। এটা 150 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, 150 মিটার পর্যন্ত উঁচু হতে পারে, যথেষ্ট উঁচু হয় এটা। আর যেটা রয়েছে বায়ুর গতিপাতের সাথে সমান্তরালে তৈরি হয় তিমি পৃষ্ঠ বালিয়াড়ি, বিশাল আকারে যখন তৈরি হচ্ছে তিমি পৃষ্ঠ বা হোয়েল ব্যাক ডিউন, তিমি পৃষ্ঠ বালিয়াড়ি আমরা এটাকে বলছি। তিমি মাছের পিঠের মতো একটা বিশাল আকৃতির বালিয়াড়ি, সেটাকে বলা হচ্ছে তিমি পৃষ্ঠ বালিয়াড়ি। আর যেটা বলছিলাম ওই বারখানের ঠিক বিপরীত, যেটা যখন উদ্ভিদের কিছু অবস্থান রয়েছে কিছুটা দূরে, তখন কি হয়, বালির যে বয়ে আনা অংশ সেটা এখানে থেমে যায়, বাতাসের গতিরুদ্ধ হয়, তখন বারখানের ঠিক বিপরীত এরকম টাইপের পুরোপুরি বারখান শেপ আসে না, কিন্তু বিপরীতে, মানে
এখানে বায়ুর প্রবাহিত হচ্ছে এইদিকে, বায়ুর প্রবাহ দিকটা এইদিকে, প্রতিবাদ পার্শ্বটা হয়ে যাচ্ছে অবতল আর অনুবাদ পার্শ্ব হয়ে যাচ্ছে উত্তল, অর্থাৎ বারখানের ঠিক বিপরীত। এইটাকে বলা হচ্ছে প্যারাবোলিক ডিউন। প্যারাবোলিক ডিউন বা অধিবৃত্তাকার বালিয়াড়ি। প্যারাবোলিক ডিউন বা অধিবৃত্তাকার বালিয়াড়ি। তো এটা কিন্তু এই উদ্ভিদের উপস্থিতি বা কোনো বাধা না থাকলে কিন্তু এটা হয় না। প্যারাবোলিক ডিউন হতে গেলে বায়ুর প্রবাহের পথে কিছু একটা বাধা থাকতে হবে, তখন বায়ু প্রবাহের সঞ্চয়টা এমনি করে হয়। তো বায়ু প্রবাহের দিকে এরকম উল্টো দিকে তৈরি হয় এটা, এটাকে আমরা বলছি অধিবৃত্তাকার বালিয়াড়ি বা প্যারাবোলিক ডিউন। সরাসরি জিজ্ঞাসা করা হয় যে বারখানের ঠিক বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বালিয়াড়ি, সেটাকে আমরা কি বলবো? তো সেটাকে বলা হচ্ছে প্যারাবোলিক ডিউন বা অধিবৃত্তাকার বালিয়াড়ি। আর যখন বহু সময় ধরে কোনো একটা অঞ্চলে বালির সঞ্চয় ঘটতে থাকে, বালির যত না বেশি সেটা শিফট করছে তার থেকে বেশি সঞ্চয় হচ্ছে, তখন যে বৃহৎ আকৃতি বালিয়াড়ি তৈরি হচ্ছে সেটাকে বলা হয় ড্রা বালিয়াড়ি। ড্রা ড্রা বালিয়াড়ি দীর্ঘ সময় ধরে সঞ্চয়ের ফলে এটা তৈরি হয়। সাহারা মরুতে যথেষ্ট পরিমাণে দেখতে পাওয়া যায়, এটাকে বলা হচ্ছে ড্রা বালিয়াড়ি। ওকে, তো বালিয়াড়ি যে ক্লাসিফিকেশানগুলো দেখলাম এখানে গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে? হ্যালো, হ্যাঁ, ওকে, ঠিক আছে, তাহলে ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।